আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। জামায়াত আমিরের মন্তব্যের প্রতিবাদে ছাত্র দলের বিক্ষোভ, আমিরের এক্স আইডি হ্যাকের দাবি। অবরুদ্ধ গাজায় আবারও ইসরায়েলের বড় পরিসরে হামলা, অন্তত 32 ফিলিস্তিনির প্রাণহানি। অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আলকারাজ, 25তম গ্র্যান্ড স্ল্যাম জেতা হল না জকোভিচের। এবারে বিস্তারিত। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট করার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিক্ষোভ থেকে ছাত্রদল নেতাকর্মীরা জামায়াত আমিরকে নারীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। এ পোস্টের সমালোচনা করেছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিও। কর্মজীবী নারীদের সম্পর্কে জামায়াতে ইসলামীর আমিরের বিরূপ মন্তব্যের প্রতিবাদে রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলো যুগে যুগে নারীদের বিষয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এসেছে। আপনাদের ঘর থেকে বের হওয়া যাবে না, আপনারা যে গৃহিণী হিসেবে রয়েছেন এটি নারীদের থাকতে হবে, আল্লাহর রাস্তা থাকা এটি নাকি নিয়ম, এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের ঘরে থাকতে হবে। এই ধরনের বক্তব্য কিন্তু জামাতের লোকজন দিয়ে থাকে। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে করা পোস্টের সমালোচনা করা হয়। বিকেল 4:55 অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে দীর্ঘ সময় তারা কেন জাতির সামনে সেটি উন্মোচন করেননি, এবং প্রায় 12 ঘন্টা পরে কেন জিডি করতে হলো, যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, নারীদের প্রতি অন্যায়, অত্যাচার ও অবজ্ঞা করা বিএনপি মেনে নেবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সম অধিকারের পক্ষে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের একটি এক্স পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নারী নেতৃত্ব ও কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য রয়েছে। রোববার জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। টুইটার অ্যাকাউন্টই নয়, একই সাথে আরেকটি ফেসবুক পেজের কন্ট্রোলও তারা নিয়েছিল। তো সেটা বিস্তারিত এখনই বলা হবে। তো আমরা যেটা আশা করছি সেটা হলো যে আমরা ইনশাআল্লাহ এই জাতীয় যত অপতৎপরতা যারা চালাবে তাদেরকে আমরা ফেস করতে পারবো। আমরা সত্যের বিজয়ের জন্য কাজ করি। আমরা আমাদের যেই পজিটিভ কাজগুলো রয়েছে, দেশের প্রতি, মানুষের প্রতি যে কমিটমেন্টগুলো রয়েছে, সেগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি দল 24-এর গণ অভ্যুত্থানের পর নিজেদের 2 শতাধিক লোককে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এমন রাজনীতি জামায়াতে ইসলামী চায় না। আজ শেরপুরে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। জামায়াতের আমির আরও বলেন, তার এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে কুৎসা রটিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রবিবার সকালে শেরপুর পৌঁছান। প্রথমে সাম্প্রতিক সহিংসতায় নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেন তিনি। এ সময় রেজাউল করিমের বাবাকে সান্ত্বনা দেন জামায়াতের আমির। পরে শেরপুর শহীদ দারোগালী পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন শফিকুর রহমান। এতে তিনি বলেন, যে রাজনীতিতে মানুষ খুন হয় তা তারা চান না। আমরা তো তাদের দল না, ভিন্ন দল। তারা তো নিজের দলেরই 2 শতাধিক মানুষকে দুনিয়া থেকে বিদায়, মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে। এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? চাঁদাবাজির বিরুদ্ধে আবারও নিজেদের শক্ত অবস্থানের কথা জানান শফিকুর রহমান। আমরা বলে দিয়েছিলাম, কোন চান্দাবাট্টার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আপনারা সাক্ষী, কেউ ওনাদেরকে চাঁদাবাজ বলতে পারবে না। আমরা বলেছিলাম, এখানে ওখানে দখল বাণিজ্য, এটি আমাদের কাজ নয়।
আমাদের আল্লাহ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দেননি। এ কাজ আমরা করব না, আপনারা সাক্ষী, এই কাজ আমরা করি নাই। শেরপুর থেকে জামালপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াতে আমির। সেখানে তিনি সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট চান। দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, একটা সাম্যের ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ করার জন্য আপনারা মেহেরবানি করে আমাদেরকে উপহার দেন। আমরা আপনাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য ইনশাআল্লাহ মহান আল্লাহর উপর ভরসা করে জান প্রাণ দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। জহিরুল মোহসান, দীপ্ত বার্তা কক্ষ। এবার কেউ নির্বাচন ভণ্ডুল করতে পারবে না, এমনটি বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ জেগে উঠেছে বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে ঠাকুরগাঁও 1 আসনে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। সদর উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় প্রচার চালান মির্জা ফখরুল। বলেন, কেউ যেন দুষ্টামি করার সাহস না পায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ভোটের দিন ভোট কেন্দ্র পাহারা দেয়া এবং হিন্দু মুসলমান সবাই মিলে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এ সময় ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এতে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কিন্তু আমি মনে করি না এইবার তারা নির্বাচন বন্ধ করতে পারবে। দেশের মানুষ জাগে গেছে যে ভোট আমরা দিব ঠিক না, এইবার ভোট দিব না, সেটা সবাই কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। গত 1 বছরে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন আসনে বিপুল সংখ্যক ভোটার স্থানান্তরিত হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। 2-3 হাজারের বেশি ভোটার স্থানান্তরিত হয়নি বলে নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে তা সঠিক নয় বলেও মন্তব্য করেছে দলটি। দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সিইসির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে এমন সব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রয়েছে যা শুধু আইন ভঙ্গ নয়, ধর্মীয় বিশ্বাসেও আঘাত হানছে, অথচ ইসি ব্যবস্থা নিচ্ছে না। বিএনসিসি সদস্যদের নির্বাচনে যুক্ত রাখার বিরোধিতা করে নজরুল ইসলাম খান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকেই শুধু নির্বাচনের কাজে রাখা উচিত। এছাড়া যাদের নির্বাচন পর্যবেক্ষণের সক্ষমতা আছে শুধু তাদেরই এ কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে বিদেশিদের উদ্বেগ দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার প্রত্যাশা, নির্বাচনে 55% বেশি ভোট পড়বে। বড় রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য অবস্থান নির্বাচনে হ্যাঁ ভোটের জয়কে সহজ করে তুলবে বলে মনে করেন তিনি। কূটনীতিক সংবাদকর্মীদের সংগঠন ডিকাবের নির্বাচন বিষয়ক 2 দিনের কর্মশালার সমাপনীতে রবিবার প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফরের যে খবর গণমাধ্যমে এসেছে সেরকম কোনো প্রস্তুতি নিচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। আমার জানার মতো এরকম কোনো প্রোগ্রাম নেই, কারণ যে প্রোগ্রাম তো একটা খাড়া করতে সময় লাগে বেশ কিছু, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে উনি যাচ্ছেন এই সময়ের কাজে সেই প্রস্তুতি নেন, এরকম কোনো তথ্য আমার কাছে আসে। আসন্ন সংসদ নির্বাচনে সহিংসতার শঙ্কার বিষয়ে আশ্বস্ত করতে চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচনে এই রকমটা অনেকদিন ধরেই ঘটে। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু, কারণ আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচন এমনই জেরোসাম যে কেউই হাতে সহজে রাজি হয় না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হ্যাঁ ভোটের পক্ষে প্রকাশ্য অবস্থানে বিষয়টি সহজ হয়ে গেছে বলেও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রত্যাশা করেন ভোট পড়ার হার হতে পারে 55%। মেজর 3-4টা পার্টি সবাই কিন্তু হ্যাঁ পক্ষেই বলেছে, কাজে আমার মনে হয় না এটা নিয়ে বড় কোনো সমস্যা সৃষ্টি হবে। অনুষ্ঠানে বাংলাদেশের জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির প্রধান নির্বাচনকালে সহিংসতা এবং অপতথ্যের বিস্তার নিয়ে সতর্ক করেছেন। Gender-based violence, including online harassment, intimidation, sexualized disinformation and doxing. রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে ঢাকার আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় 5 ফেব্রুয়ারি। মামলার 16 আসামির মধ্যে 8 জন কারাগারে আছেন, বাকিরা পলাতক। আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
5 আগস্ট 2024 ঢাকার আশুলিয়ায় হত্যার পর 6 জনকে পোড়ানোর দৃশ্য এটি। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে ওঠে সমালোচনার ঝড়। ওই বছরের 11 সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করে রাষ্ট্রপক্ষ। 2025 সালের 14 সেপ্টেম্বর মামলাটির বিচার শুরু হয়। 16 আসামির মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার শহীদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল ও কনস্টেবল মুকুল কারাগারে আছেন। সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও পুলিশের 7 সদস্য পলাতক রয়েছেন। চলতি বছরের 20 জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের আদালত রায় ঘোষণার দিন ধার্য করে। মানবতার ইতিহাসের সবচাইতে বর্বরতম ঘটনা একটা হচ্ছে যে নির্মমভাবে শুধু গুলি করে হত্যাই করা হয়নি, এই তরুণ ছাত্রদেরকে জীবন্ত অবস্থায় একজনকে এবং বাকি 5 জনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছে। নির্মমতম ঘটনার যে বিচার চলছিল সেই বিচারটির সমাপ্তি হয়েছে। আগামী 5ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় ওই নির্মম হত্যাযজ্ঞের মামলায় রায় ঘোষণা করবেন। নজিরবিহীন এ ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি হলে ন্যায় বিচার নিশ্চিত হবে বলে মনে করে রাষ্ট্রপক্ষ। পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরতার নজির খুব কম আছে। সুতরাং একটা সভ্য দেশে পুলিশ বাহিনীর সদস্য হয়ে যারা জাতির সূর্য সন্তানদেরকে এভাবে হত্যা করেছে তাদের অপরাধ ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রমাণ হয়েছে। অপরাধীদের চেহারা ভিডিওগ্রাফির বা ভিডিওর মাধ্যমে চিহ্নিত হয়েছে। ঘটনাস্থলে লাইভ উইটনেস আছে এবং প্রত্যক্ষদর্শী সবাই সাক্ষী দিয়েছেন। কাচের মতো স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করি। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 প্রথমবারের মতো রায় দিতে যাচ্ছে। আগের 2টি রায় হয়েছে ট্রাইব্যুনাল 1-এ। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় আবারও বড় পরিসরে হামলা করেছে ইসরায়েল। শনিবার উপত্যকা জুড়ে একাধিক বিমান হামলায় অন্তত 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানায় নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এছাড়া খান ইউনিস শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ে নেতানিয়াহু বাহিনী। এটিকে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি শুরুর পর সবচেয়ে বড় হামলা বলছেন ফিলিস্তিনিরা। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। এদিকে গাজায় নিজেদের নৃশংস হামলায় প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত হওয়ার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। খেলার খবর। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ের সুপার 6-এর ম্যাচে নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগেই টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলা বাংলাদেশ নারী দল আজ নেমেছিল বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস করে 6 উইকেটে 102 রান। বাংলাদেশ 20 বল হাতে রেখে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক নিগার সুলতানা 50 রান করে অপরাজিত থাকেন। 2026 আইসিসি নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ 7 ম্যাচ খেলে 7টিতেই জিতল। নেদারল্যান্ডস জিতেছে 5টিতে। আগামী জুনে ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পাশাপাশি আয়ারল্যান্ড এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জামায়াতে আমিরের মন্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, আমিরের এক্স আইডি হ্যাকের দাবি। অবরুদ্ধ গাজায় আবারও ইসরায়েলের বড় পরিসরে হামলা, অন্তত 32 ফিলিস্তিনির প্রাণহানি। অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন আলকারাজ, 25তম গ্র্যান্ড স্ল্যাম জেতা হলো না জকোভিচের। এই ছিল এখনকার মতো। এরপর রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।